আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা ৩৮। লিখনীতে ইশরাত তন্নি। জীবন কি? জীবনের অর্থ কি? সুন্দর জীবন মানে শুধু কি কিছু আনন্দের সংস্পর্শে তৈরি সুখকর মুহূর্ত? হুম। একটা জীবন কেবলমাত্র তখনই সুন্দর যখন সেখানে দুঃখ ও সুখের ভারসাম্য খুঁজে পাওয়া যায়। পেরিয়েছে একটা মাস। ক্যালেন্ডার পাতায় গুনে গুনে ৩০ দিন। এই ৩০ দিনে পৃথিবী বদলেছে, মানুষ কত শত রূপ পরিবর্তন হয়েছে, প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজিয়েছে। একই জায়গায় থেমে গেছে শুধুমাত্র মিহিরিমার কাকতালীয় জীবন। মেয়েটা নিজের জীবনের কুলকিনারা হারিয়ে ঠাঁই পায়নি কোথাও। মধ্য বিভাবরী। মেহরিমা শেখ বাড়ির ছাদে বসা, চিত্ত উদাসীন। দৃষ্টি থেমেছে অধরে মহিরুহ এর ডালে বসে থাকা একজোড়া বিহঙ্গের পানে। চোখে কোণে জলেরা জড়সড় হয়ে নিজ ধারায় ঝরে পড়ার প্রহর গুনছে। দিবসের শেষ প্রহরে শেখ বাড়িতে এসেছে মেহেরিমা। পরীক্ষার ইতি টেনে সেই পায়েই এই বাড়িতে উঠেছে। আজ থেকে ঠিক ১ মাস আগে হৃদিতের সাথে অন্তিম দেখা হয়েছিল। তারপর জীবনটা অদ্ভুতভাবে পাল্টেছে। এখন আর মানুষটা ঠিকমতো খোঁজ মেলে না। দেশ বিদেশ নাকি কিসের জন্য ছুটে বেড়াচ্ছে। ভাষা ভাষা উড়ো খবর পেয়েছে। উড়ো খবর। মেহেরিমা তো অত শত বোঝে না। মানুষটা থেকে একটুখানি ভালোবাসার সময় চেয়েছিল, সেটা পাওয়া যেন দুষ্কর আজকাল। এই ১ মাস ৭ দিনে ঠিকমতো কথা হয়নি মন গহীনে যত্নে পোষা শখের পুরুষের শোনে। কোথায় গেলে এত ভালোবাসা, এত এত আহ্লাদ? তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে মিহিরিমার মলিন বদনে, শুষ্ক অধরদ্বয়ে। ওই মানুষটার প্রতি রাগ, অভিমান, ঘৃণার একটু বাড়াতে চায় না মিহিরিমা। এই তো সেই ডায়েরি, এখন হাতে তোলেনি, ছুঁয়ে দেখেনি। ভারাক্রান্ত হৃদয়ে কিছুক্ষণ ঠায় বসে রয়। অকস্মাৎ কী যেন ভাবে, উঠে দাঁড়ায়। অগোছালো পথযুগলে নিচে নেমে যায়। ঘরে প্রবেশ করতে ত্বরান্বিত হস্তযুগলে লাগেজ হাতড়ায়। লাগেজের নিচ থেকে উদ্ধার হয় অবহেলায় পড়ে থাকা ডায়েরিটা। দ্রুত পায়ে ঘাটের দিকে অগ্রসর হয়। আলগোছে বসে একপাশে। খাটের কাঠের ডায়েরি উপরাংশে খাঁজ কেটে চমৎকার কারুকার্য করা, অসম্ভব সুন্দর যাকে বলে। মেহরিমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটু ভালোভাবে খেয়াল করতেই নজর আটকায় ছোট্ট ইংরেজি অক্ষরে লেখা একটা বাক্যে, অ্যা স্টোরি অফ ডেভিল। তার একটু নিচে লেখা আরও দুটো বাক্য, তাহমিদ হৃদিত চৌধুরী, দ্য কিং অফ ডেভিলস। মেহরিমা তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়। যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে হৃৎপিণ্ড। কাঁপা কাঁপা হাতে ধ্রিম ধ্রিম আওয়াজ তুলে তীব্র গতিতে ওঠানামা করা বুক নিয়ে ডায়েরিটা খুলতে যাবে, ঠিক সেই সময়ে ঘরে আগমন ঘটে অবনী শেখের। কী করছিস? তুই না টায়ার্ড? ঘুমাসনি কেন? মেহেরিমা উদ্দেশ্য প্রশ্নগুলো ছুড়ে থমকে দাঁড়িয়ে পড়েন অবনী শেখ। দৃষ্টি নিবদ্ধ মেহেরিমার হাতের ডায়েরিতে। ভ্রু কুঁচকে তাকান। অধর কিঞ্চিৎ প্রসারিত হতেই ওনাকে কিছু বলার সুযোগটা না দিয়েই ওপাশ থেকে শান্ত স্থির আওয়াজ ভেসে আসে, পরীর বাবার অতীত তুমি জানো মা? অবনী শেখের কপালে ভাঁজ নিঘুড়ো হয়। কিসের অতীত? সত্যি জানো না? আমাকে আর কত মিথ্যে বলবে মা? মেহরিমার আঁখি জোড়া যেন সাক্ষাৎ এক অম্বুদ্দি। অবনী শেখ সেই অশ্রুসিক্ত নয়নে চেয়ে সামনে এগোয়। মুখোমুখি বসেন। হৃদিতে একজন ছাত্রলীগ সভাপতি ছিল নীলাক্ষী, কিন্তু তোকে বিয়ে করার পূর্বে সব ছেড়েছে, ছাড়েনি, মিথ্যায় আশ্রয় নিয়েছে। কঠিন গলায় বলে মেহেরিমা। মেয়ের কাঠিন্যতার সম্মুখে একটু নমনীয় দেখায় অবনী শেখকে। তবে আমার জানার ঊর্ধ্বে সবটা। একটা ছেলের কিছু না জেনে তার সাথে মেয়ে বিয়ে দিয়ে দিলে তোদের তোমাদের শত্রুতা আমাকে কেন জড়ালে মা? আমার জীবন সব শেষ হয়ে গেছে মা। এক বুক ভালোবাসার বিনিময়ে কিচ্ছুই পাইনি আমি, শুধু খুইয়েছি নিজের সব কিছু। অবনী শেখ দৃষ্টি নামিয়ে নেন। এই প্রথম নারী মনে কোথাও যেন একটু অপরাধবোধ কাজ করে। সত্যি কি উনি নিজ হাতে নিজের প্রাণভোমরাকে বলি দিয়েছেন? নিজের অজান্তে দাবার গুটি বানিয়ে ফেলেছেন? সহসা প্রচণ্ড বুক ব্যথা হয়। হৃদিতের অতীত যদি এই ডায়েরিতে নিবদ্ধ থাকে, তবে জেনে নে সবটা। আমি কিচ্ছু জানি না, আর জানতেও চাই না। সবটা জেনে তোর যদি মনে হয় ওর সাথে থাকবি, তাহলে আমি পাশে আছি।
আর যদি মনে হয় ওকে ত্যাগ করবি তবুও পাশে পাবি। এই আমায় তোর সুখের জন্য এতদিন লড়েছি, ইভেন মৃত্যুর আকব দিয়ে লড়ব। পৃথিবীর সবাই তোকে নিঃসঙ্গ করে দিলেও তোর মা অবনীশে কখনোই যাবে না। ভয় পায় না সোনা। তোকে বলেছিলাম এবার লড়াইটা তোর, একার নয়। অবনীশেখ ও তার অগ্নিকন্যা মেহেরিমা শেখের। মেহেরিমা জাপটে জড়িয়ে ধরে অবনীশেখকে, এভাবে কাঁধে বেশ কিছুক্ষণ। আস্তে ধীরে নিজেকে সামলায়। আমি তোমাকে বিশ্বাস করি মা। এই বিশ্বাস কখনো অমর্যাদা হবে না, মনে রাখিস। ভেঙে পড়া মানুষগুলো মন থেকে একবার শক্ত হলে পাথরকেও হার মানায়। ভেঙে পড়বি, আবারও নিজেকে গড়বি। ভাঙা গড়ার মধ্যে দিয়েই নিজের নতুন এক রূপ পাবি। কিন্তু ভেঙে পড়ে একবারে হাল ছেড়ে দিলে জীবন থেকে বহু কদম পিছিয়ে যাবে। ধরুনের বুকে তোর অস্তিত্ব বিলীন হবে। দিন শেষে তুই হারিয়ে যাবি কালের অতল গহ্বরে। মেহেরিমা মহাবিষ্টের ন্যায় শোনে সবটা। এই মানুষটা এতটা দারুণ কেন? মিহিরিমা এমন একজন অনবদ্য নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে ভাবতেও যেন মন গহীনে সুখ সুখ দোলা দেয়। জীবনের প্রাপ্তির খাতায় এটাই বোধহয় শ্রেষ্ঠ প্রাপ্তি। এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের নারী মেহেরিমার জন্মদাত্রী মা। ভাবতেও গর্বে বুক ফুলে ওঠে মেহেরিমার। মুখ দিয়ে বেরিয়ে আসে, তুমি চমৎকার একজন নারী মা। হুম, আমি কেবলই বাস্তবতার জাতাকলে পিষ্ট হওয়া এক নারী, যে জীবনের সব কিছু হারিয়েছে বাস্তবতা ও ভাগ্যের তুমুল লড়াইয়ে। আচ্ছা, আমি পরীকে সাথে নিয়ে যাই, তুইও জলদি চলে আসিস। বেশ, বেশি রাত জাগিস না। মেহরিমা উত্তরস্বরূপ মাথা নাড়ায়। অবনীশেখ পরীকে নিয়ে প্রস্থান করেন। মেহরিমা সেদিকে একদৃষ্টিতে চেয়ে থাকে। মধ্যবয়স্কী নারী, অথচ তার তেজ, বাচনভঙ্গি, চলন যেন উত্তপ্ত স্ফুলিঙ্গ। বাবা বলতো মাধবু একদম খালামণির মতো হয়েছে। দুর্ভাগ্যবশত ভাগ্যটাও ঠিক তেমনই ছিল। অপরদিকে লোকমুখে প্রচলিত মেহেরিমাও নাকি অবনীশেখের আরেক রূপ। তবে ভাগ্যটা কি শেষ পর্যন্ত মায়ের মতোই হবে? সব হারিয়ে মেহেরিমা নিজেও কি নিঃস্ব হবে? কিন্তু মেহেরিমা তো কেবলমাত্র অবনীশেখের মতো, অবনীশেখ নয়। তবে কিভাবে এই জীবন পার করবে? মেহেরিমা পারবে না। ভালোবাসার মানুষকে ছেড়ে মেহেরিমা বাঁচতে পারবে না। হাতে থাকা ডায়েরিটা বুকের মাঝে আঁকড়ে ধরে। মানুষের শরীরে টুকরো টুকরো অংশ ছড়িয়ে ঘর ঝরে। রক্তের ভীভৎস গন্ধে দাঁড়িয়ে থাকা দায়। আয়েশ নাকে রুমাল চেপে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। মন চাইছে এক্ষুনি ছুটে বেরিয়ে যেতে, কিন্তু চাইলেও তো আর সব সম্ভব হয় না। ঘন অরণ্যের মাঝে অবস্থিত সেই পরিত্যক্ত বাড়িতে অবস্থানরত আয়েশ এবং হৃদিত। ফ্লোরে হাঁটু গেড়ে বসা হৃদিত। পাশে অবহেলায় পড়ে আছে রক্তাক্ত রামদা, চাকু ও রিভলভার। সামনে সর্বাঙ্গ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা পার্থ থরথরিয়ে কাঁপছে। কিছুক্ষণ আগে চোখের পলকে ৩ বন্ধুকে জবাই হতে দেখেছে। তাদের দেহের সহস্র অংশ হৃদিতের চারিপাশে জুড়ে লুটোপুটি খাচ্ছে। ৩ জোড়া চোখ হৃদিতের বাম হাতের তালুতে দৃশ্যমান। এতদিনে ধরে রাখা তেজ আর হৃদিতের হিংস্রতার কাছে মিলিয়ে গেছে। ঠিক এই মুহূর্তে পার্থ উপলব্ধি করতে পেরেছে হৃদিত একজন বিকৃত মস্তিষ্কের মানুষ। অন্য ৫ জনের মতো মোটেও স্বাভাবিক নয়। আর এতেই যেন ভয় শতগুণ বেড়েছে। এত করুণ মৃত্যু সইতে পারবে না। চোখ দুটো খোলা, মুখমণ্ডল বাঁধা, যার দারুণ গোঙানোর আওয়াজ ভেসে আসছে। হৃদিত অধরে কুটিল হাসি লেপটানো। বিরক্ত চোখে আয়েশের দিকে চাইতেই আয়েশ এগিয়ে এসে পার্থর মুখের কাপড় খুলে দেয়। অমনি ভয়ার্ত কণ্ঠে পার্থ হরহরিও বলে, আমাকে ছেড়ে দিন হৃদিত ভাই। সবাই সামনে ভাবের পা ধরে ক্ষমা চাইব আমি। আমাকে মারবেন না। ওর কোথায় কোথায় নজর দিয়েছিস? হাড়হিম বরফের ন্যায় শীতল কণ্ঠস্বর হৃদিতের। পার্থ বার কয়েক কেঁপে ওঠে। মুখ খুলবে তৎক্ষণাৎ শুনতে পায় একটা মিথ্যে শব্দ ইকুয়াল একটা বুলেট। মেইন জায়গায় চলে যাবে একদম। হৃদিত ততক্ষণে চোখগুলো ফ্লোরে রেখে রিভলভার হাতে উঠে নেয়। পার্থ মিথ্যে বলার সাহস পায় না। মুখে হাতে গলায় পেটে। তোর কপাল ভালো পার্থ। আমি অন্য কাজে না ফাঁসলে আজ তুই আমার সামনে উপস্থিত থাকতে পারতিস না। তুই কুত্তা, অনেক বেশি সময় পেয়েছিস। হোয়াট এভার, কন্টিনিউ কর। হৃদিতের মুখমণ্ডলে লালচে হয়ে উঠেছে। কপালে শিরাগুলো ফুলে ফেঁপে নীল বর্ণ ধারণ করেছে।
সানগ্লাসের আড়ালে থাকা নীল নেত্র দুটো নিশ্চয়ই লালিমা ভাই ছেয়েছে বুকে। মুখের কথা শেষ হয় না, ঝড়ের গতিতে দুটো চাকু দুই চোখে গেঁথে যায়। সেকেন্ডের ব্যবধানে মণি দুটো ফ্লোরে গড়িয়ে পড়েছে। পার্থর কণ্ঠনালী চিরে গগনভেদারী চিৎকার বেরিয়ে আসে। সেই হৃদবিদারক চিৎকারের সাথে পাল্লা দিয়ে ভাসমান হয় একজোড়া কুকুরের ক্ষুধার্ত গর্জন। কিন্তু আফসোস, সেই চিৎকার কারো কর্ণ অবধি পৌঁছায় না। এই মাঝরাতে এই জঙ্গলে কে আসবে, কে শুনবে? সব বৃথা। বাস্টার্ড, আমার অ্যানিমালা আমি ব্যতীত পৃথিবীর প্রত্যেকের জন্য হারাম। আর তুই সেই হারাম জিনিসের দিকে নিজের চোখের ক্ষুধা নিবারণ করেছিস। ছোট্ট একটা শাস্তি তো পেতেই হবে ব্রো। নারীকে ভোগের বস্তু মনে হয় ব্লাডি বিচ? সমস্যা নেই, আজকের পর আর মনে হবে না। সহসা গলা বরাবর চাকু দিয়ে একটা রেখা এঁকে দেয়। রক্তের ফোয়ারা বয়ে চলে যায় সেথায়। নিস্তেজ হয়ে যায় দেহখানা। পর মুহূর্তেই রামদা হাতে উঠিয়ে এক কোপে দেহটা দ্বিখণ্ডিত করে দেয় মাথা। বেচারা পার্থকে প্রত্যুত্তরের সুযোগ অবধি দেওয়া হয় না। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে লাশের সহস্র খণ্ড করে তবেই ক্ষান্ত হয় হৃদিত। পুরোটা সময় জুড়ে অধৈর্যরা নাড়িয়ে বিড়বিড় করে অস্পষ্ট স্বরে কিছু একটা বলেই চলেছে ছেলেটা। অধূরে অবস্থান করা আয়াস নিজের নড়ে চড়ে দাঁড়ায়। হস্তজোড়া মুখ বরাবর উঠিয়ে ঘমার্ত মুখাবয় সত্যপর্ণে মুছে ফেলে। এই প্রথম হৃদিতকে দেখে ছেলেটার অন্তরাত্মা কাঁপছে। রিসেন্টলি লস অ্যাঞ্জেল থেকে ফিরে দুই ভাই ডক্টর লিওন হান্সি সাথে নিজে দেখা করেছে আয়াস। হৃদিতকে দেখে উনি আশাহত হয়েছেন। যেমন স্বাভাবিকভাবে দেশে পাঠিয়েছিল তার সবটাই হারিয়েছে হিংস্রতার মাঝে। উনি প্রতিকার হিসেবে শুধুমাত্র একটা কথাই বলেছেন, একমাত্র সুস্থ একটা পরিবেশ এবং পরিবার ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। সহজ একটা সলিউশন, অথচ এটাই যেন সবচেয়ে কঠিনতম দুর্লভ বস্তু হৃদিতের জন্য। যেই পরিবারের প্রত্যেকের শিরা উপশিরায় রক্তের পরিবর্তে প্রবাহমান প্রতিশোধের তীব্র অনল, সেখানে একটা সুস্থ পরিবেশ আশা করা চরম বোকামি। হৃদিতের মানসিক অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এর সবটুকু দায় কেবলমাত্র শ্রেয়া চৌধুরীর। এক মানুষটা একদণ্ড শান্তি দিল না কারো জীবনে। আয়েশার মুখমণ্ডল শক্ত হয়ে ওঠে। চার জোড়া চোখ ফ্লোরে এক জায়গায় একত্রিত হয়। হৃদিত হাতে লাইটার, শরীরে তাজা রক্তের স্নানিত। আর ব্রজগোল কুচকে সেদিকে চেয়ে আছে। মিনিটের ব্যবধানে 8টা চোখ জ্বলন্ত আগুনে ঝলসে পড়ে ছাই হয়ে যায়। আমার অ্যানাবেলার দিকে নেকড়ে নেয়ার লালসা দৃষ্টিতে তাকানো ছোট্ট পানিশমেন্ট। এতক্ষণে আয়েশের দিকে ফিরে হৃদিত। মেয়েদের মতো ঘামছে কেন? গরমে। মুখ মুছতে মুছতে জবাব দেয় আয়াস। তথ্যমন্ত্রী আয়েশ চৌধুরী অতি নগণ্য এক কিলারকে দেখে ভয় পাচ্ছে। আজব, যাতে তোমার পেছনে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। আমার বালের মন্ত্রী তুমি। শুধু একজন কিলার? হৃদিত কিছু বলে না, মূলত কথার অবহেলায় উড়িয়ে দেয়। হাত মুখ ধুয়ে নেয়। ব্যাগ থেকে এক্সট্রা কাপড় বের করে কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে আয়েশের দিকে তাকায়। দেখার জন্য দাঁড়িয়ে আছো? কি দেখবে? কি দেখব? তাহলে যাচ্ছ না কেন? আমি চেঞ্জ করব। তোর ওই আমার থেকে ধলা না বুঝলি, ভাব কম মারবি শালা। আজ হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। হৃদিত কপালে ভাঁজ ধীর হয়। পেছন থেকে চিল্লায়, তুমি শালা দেখছো নাকি আমার থেকে ধলা? আমি দেখব কেন? কার দেখার দরকার যার দেখার দরকার সে দেখে। ছাদে গেলাম আমি। হৃদিত মুচকি আসে। পরক্ষণে মেহেরিমার কথা মস্তিষ্কে উকিঝুঁকি দিতে মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করে। বুক থেকে বেরিয়ে আসে এক কাতর দীর্ঘশ্বাস। কত দিনগুলো, কতগুলো দিন দু চোখ ভরে দেখেনি আনাবেলাকে। শুধুমাত্র আজকের রাতটাই তো। আগামীকাল সবাই ঢাকাতে আসছে দিদার বিয়ে উপলক্ষে। কিছু একটা ভাবতেই সহসা মন বদলায়। আজ রাতে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত অটল হয়। হৃদিত শিউরও না গেলে মেহেরিমা ঢাকাতে কখনই আসবে না। হৃদিত নিজেই নিজের সমস্যা বাঁচে না, আর মহারানী আছে তার অভিমান নিয়ে। জ্বালায় জ্বালার জ্বালা ভাই। বেনজুয়েলের গভীর অরণ্যে ঘেরা ডুপ্লেক্স আলিশান বাড়ির সর্বশেষ কর্নার রুমে একটা গোলাকৃত টেবিল ঘিরে 10 জন মানুষের অবস্থান। তাদেরকে ঘিরে বদ্ধ করে সর্বকোণে গার্ডের ছড়াছড়ি।
সকলের শরীর ব্ল্যাক স্যুটে বুট দৃশ্যমান। ঘরের প্রতিটা আসবাবপত্র মাত্রাতিরিক্ত বিলাসিতায় প্রমাণ যেন। তারা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে মাফিয়া বস কৌশিক তালুকদারের আভিজাত্যের প্রতীক স্বরূপ। গত দুদিন ধরে কৌশিক ঈশানকে নিয়ে বেঞ্জোয়াতে অবস্থান করছে। কিছু ইম্পর্ট্যান্ট ডিল ফাইনাল করতেই এখানে আসা। কৌশিকের পেছনে ঈশান দাঁড়ানো। উপস্থিত বহিরাগত ৮ জন দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলভিত্তিক মাফিয়া বস। এক একজনের আন্ডারে এক এক এলাকা। তন্মধ্যে এডিসন হান্ডল হানসনও আছে। নীরবতায় মোড়ানো পরিবেশ প্রথমেই উনিই ভেঙে দেন ওনার থমথমে কণ্ঠ। তুমি ড্রাগ এবং ওয়েপন ওয়েপন নিচ্ছ না কেন কৌশিক? ইভেন কোনো কিছু পাঠাচ্ছ না অবধি। গোডাউন ভর্তি ড্রাগস নষ্ট করবে তুমি? আর কত অপেক্ষা করাবে? ফাক ইউর ড্রাগ বাস্টার্ড। আপনার জায়গা মতো দিয়ে রাখেন। এর আগে ড্রাগস পাঠাই নাই। ডিল অনুযায়ী টাকার অ্যামাউন্ট কম কেন? ড্রাগস কি আমি তৈরি করি? মুখে বললাম আর বানিয়ে দিলাম? শালা বাটপার। তোমার অবশিষ্ট টাকাই এই চালানে ড্রাগসগুলো আসলেই তো পেয়ে যাবে কৌশিক। আমরা এই নিয়ে পূর্বে কথা বলেছি। আর তাছাড়া তুমি ড্রাগস না দেওয়া অব্দি আমরা ১ টাকাও দিচ্ছি না। এদিকে গ্যাম্বলিং সহ লোন শোয়ারিং এর অবস্থাও যাচ্ছে তাই। কথাটা বলে মাফিয়া বস লিন চার্লিপ্যাথ। অকস্মাৎ কৌশিক পুরুষালী সান্নিধ্য চোয়াল অধিকতর তীক্ষ্ণ কঠোর দেখায়। অস্বচ্ছ ঘোলাটে মনির চোখ দুটো জ্বলন্ত অগ্নিকুণ্ঠ মাত্রাতিরিক্ত ক্রোধে অধৈর্যরা তিরতির করে কাঁপছে। সহসা বন্যপশু ন্যায় হিংস্র বজ্রথাবায় কেঁপে ওঠে টেবিলসহ বদ্ধ ঘরের সর্বকোণ। অবস্থানরত সকলে কম বেশি কাঁপল বোধ হয়। বাম হস্ত মুষ্টিবদ্ধ করে টেবিলে গেড়ে রেখেই ডান হস্তে তর্জনী আঙুল উঁচিয়ে হিসিয়ে বলে, আই সোয়ার, ইফ ইউ ব্রেক দ্য রুলস আই উইল টার্ন ইউর রিডিকিউলাস এরিয়া ইন্টু এ গ্রেভিয়ার্ড মাইন্ড ইট ফার্স্ট মাই মানি অ্যান্ড সামথিং এলস। হাউ ডিয়ার ইউ। বলে ঠিক কপাল বরাবর গেঁথে এফুর এফুর করে তার স্বধারায় নিগত হয়। বিশালদেহী মানব শব্দ তুলে অলস ভঙ্গিতে ফ্লোরে লুটিয়ে পড়ে। চার্লি প্যাথের গার্ডের তৎক্ষণাৎ মৃত্যু ঘটে। নিজের ভুলে সুন্দর জীবনটাকে হারালো বেচারা। দীর্ঘশ্বাস ফেলল চার্লি প্যাথ। সবগুলোকে আগেই সাবধান করেছিল। এখন কেউ যদি মুখের ভাষা না বোঝে তাহলে অন্য কোনো উপায়ে বোঝানো সম্ভব নয়। উনি কিছুক্ষণ ভেবে বিচক্ষণতার সহিত সবটা সামলাতে প্রয়াস চালান। শান্ত হও কৌশিক, প্লিজ কাম ডাউন। সিন ক্রিয়েট করো না। আমরা বিষয়টা দেখছি। একটু সময় দাও। তুমি তো জানোই চারদিক থেকে সমস্যা আটকেছি আমরা। বাংলাদেশ বেক করছো কবে? টুমোরো। ওহ ওকে, তবে ১ সপ্তাহ সময় চাই আমরা। ওকে, দিস ইজ দ্য লাস্ট টাইম। কৌশিক বসে না। ব্যাক সাইডে প্যান্টের সহিত রিভলভার খোঁজা অবস্থায় ঘর থেকে হনহনীয় শব্দ তুলে বেরিয়ে যায়। পথযুগল প্রতিটা শব্দ গার্ডদের মাথা নত হয়। চোখ খুলে তাকানোর মতো দুঃসাহস কেউ করে না। পিছু ছোটে বেচারা ঈশান। কৌশিক তালুকদারের টিম থেকে হারানো মানে স্বেচ্ছায় পঙ্গুত্ব বরণ করা। সো সাবধানে সবটা ম্যানেজ করতে হবে। ওর সাথে কখনই পারবো না আমরা। অতএব নিজেদের গণ্ডির মধ্যে থাকাই বেটার। এডিসন হান্ডন্স এর কথার উপস্থিত সবাই সহমত জ্ঞাপন করে। লিন চার্লি পেথ কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়। তার ভাবুক রেশ বয়স্ক মুখাবয়ব জুড়ে ছড়িয়েছে। তা নজরে আসতেই এডিলসন হান্ডসল ক্রুরো হাসে। এটা পর্ব ৩৯। রক্ত। রক্তেই চুক্তি, রক্তেই মুক্তি। রক্ত। রক্তেই শান্তি, রক্তই প্রশান্তি। রক্ত। রক্তেই বিষাদ, রক্তেই বিচ্ছেদ। তাজা লাল রক্তে স্থানিত আমি। রক্ত দুহাতে মেখে করি উল্লাস। রক্ত। রক্তেই জীবন, রক্তেই মরণ। ডায়েরির প্রথম পেজে লেখা কবিতার টাইপ লাইনগুলো পড়তে মেহেরিমা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে পড়ে। পেজ উল্টানোর সাহস পায় না। ডায়েরি ধরে রাখা হাত দুটো থরথরিয়ে কাঁপছে। সামনে কী আছে? খুব কঠিন সত্য।
মেহেরিমা সহ্য করতে পারবে তো? এই মানুষটার প্রতি ঘৃণা বাড়বে নাকি ভালোবাসা বাড়বে? মেহেরিমা আঁখি যুগল বন্ধ করে নেয়। মন মস্তিষ্কে যুদ্ধে এক প্রকার অতিষ্ঠ হয়ে পরবর্তী পেজে যাওয়ার সিদ্ধান্ত অটল হয়। পেজ উল্টাতেই নজরে আসে কয়েকগুচ্ছ শব্দ সমাহার। প্রথমেই সেই মোহনীয় সম্বোধন, আমার অ্যানাবেলা, আমার অ্যানাবেলা, আমার অ্যানাবেলা। আমি কখনোই ডায়েরি লিখতে অভ্যস্ত নই, কিন্তু আমার অভ্যাস কি আসে যায়। মানুষ নাকি নিজের অনুভূতি ডায়েরিতে লিপিবদ্ধ করে, তবে লোকে যে বলে আমি অনুভূতিহীন। আমি জানি না তোকে ঠিক কতটুকু বোঝাতে সক্ষম হব, তবে এতটুকু বলতে পারি, এই কথাগুলো তোর মুখোমুখি দাঁড়িয়ে আমার দ্বারা কখনোই বলা সম্ভব নয়। তোর চোখে আমার জন্য ঘৃণা দেখা আমার কাছে মৃত্যু সমতুল্য যাতনা এনাবেলা। মানুষ বাঁচে স্বপ্নে, মানুষ বাঁচে মায়ের মাঝে, কিন্তু আমার মা, না না, অবনীশেখ ব্যতীত আমার কোনো মা নেই। আমি বেঁচে নেই অ্যানাবেলা। আমাকে রোজ নিয়ম করে মারে শ্রেয়া চৌধুরী। আচ্ছা, ভুলটা কার, আমার নাকি ওনার? শ্রেয়া চৌধুরীর সন্তান হয়ে জন্ম নেওয়া আমার জন্য অভিশাপ, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এ ভুলের কোনো ক্ষমা নেই, মৃত্যু ব্যতীত কোনো সমাধান নেই। নিজের ভাগ্যের ওপর মাঝে মাঝে বড় উপহাস হয় অ্যানাবেলা। আমি তো এমন ছিলাম না, আমি তো এরকম জীবন কখনোই চেয়েছিলাম না। ডক্টর যখন আমাকে বলে আমি মানসিকভাবে অসুস্থ, বিশ্বাস কর যান, তখন এই পৃথিবীর সবচেয়ে অসহায় লাগে নিজেকে। আচ্ছা, আমি না থাকলে তুই কি খুব কষ্ট পাবি? অন্যদের মতো না খাওয়া বাদ দিয়ে দেশাদ্রোহী হবি, নাকি ভুলে যাবি আমাকে? মাটির সহিত আমার হাড় মাংস মিশে যাওয়ার সাথে সাথে তোর হৃদয় থেকেও কি মুছে ফেলবি? মেহেরিমা ফুঁপিয়ে কেঁদে ওঠে। ডায়েরিটা বুকে জড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, দেশান্তরী হব না আমি, আপনার সাথেই নিজেকে দাফন করব। কান্নারত চোখে পাশের পেজে দৃষ্টি যায়। আমি তখন তাগড়া যুবক, রন্ধে রন্ধে প্রবাহিত সাহস সাহসিকতা। হাই স্কুল জীবনে ইতি টেনে কলেজে জীবনে পদার্পণ করেছি। ছোটবেলা থেকে গম্ভীর স্বভাবে ছিলাম, কথা কম, বলতে ভালো লাগতো। বইয়ের প্রতি তীব্র আকর্ষণ ছিল, পড়তাম অনেক। বাংলা ইংরেজি উপন্যাস গল্প পড়েছি জীবনে। আমার আগ্রহের প্রতি ভালোবাসা রেখে বাবা আমার জন্য আলাদা আলাদা রুমে লাইব্রেরি বানিয়ে দিয়েছিল। ওইটা আমার জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। নতুন কেনা বইয়ের সাথে বাবা শ্রেয়া চৌধুরী ভাইয়ার কালেকশন থাকা সকল বইয়ের ঠাঁই মিলেছে আমার ওই লাইব্রেরি রুমে। দিন পাঁচেক কাটে, সব ঠিকঠাকভাবে গোছানো হতেই আমি ওই রুমটাতে যাই অনেকগুলো বই সিলেক্ট করে পড়ার জন্য। তন্মধ্যে সন্ধান মেলে একটা রংচটা পুরনো ডায়েরির। একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শ্রেয়া চৌধুরীর নাম খুঁজে পাই, বুঝতে পারি ডায়েরিটার মালিক উনি। কারো পার্সোনাল কোনো কিছুর পারমিশন ব্যতীত পড়া উচিত নয়, এটা আমি জানতাম, বুঝতাম, তবুও ডায়েরিটা পড়েছিলাম। পড়ার মনে পরে মনে হয়েছিল না পড়লেই বোধহয় ভালো হতো। অতসী শেখ নামে এক ভোলা ভোলা নারীর মর্মান্তিক মৃত্যু আমাকে কাঁদিয়েছিল। অবনী শেখ, শ্রেয়া চৌধুরী, আমার দুই মায়ের করুণ ভাগ্য আমাকে কাঁদিয়েছিল। অ্যানাবেলা, মামুন তালুকদার একজন রেপিস্ট, অতসী শেখের রেপিস্ট। টানা একদিন 24 ঘন্টা রেপ করে ওনাকে শ্বাসরোধ করে মেরেছিল। স্বয়ং আয়রা চৌধুরী, শ্রেয়া চৌধুরী উপস্থিত ছিলেন সেই ঘটনা, সাহায্য করেছিলেন একজন নরপশুকে। আচ্ছা, ওরা কি নারী হওয়ার যোগ্যতা রাখে? ওই পশুকে আমি মেরে দিতাম অনেক আগে, কিন্তু ওনার মৃত্যু আমার হাতে নয়, কোনো এক বাঘিনীর হাতে লেখা বোধহয়। তার ইচ্ছা পূরণে আমি মারিনি, বাঁচিয়ে রেখেছি। আজ আয়রা চৌধুরীর অতীত বলি তোকে। উনি নিজেও কিন্তু ভালোবাসা ভাগ্যের কাছে হেরে যাওয়া সর্বহারা নারী। এক জেলকে ভালোবেসে নিজের সব খুইয়েছিল। আয়রা চৌধুরী তখন কলেজের ছাত্রী। বিষ্ণু নদী পেরিয়ে ওপারে যেতে হতো। তখন এইসব ব্রিজ ছিল না, নৌকার প্রচলন ছিল। সেই যাতায়াতের মাঝে প্রেমে পড়েন সাফাত নামের তরুণ এক জেলের। অনাথ ছিল ছেলেটা, ভালোবাসা গভীর ছিল। একে অপরকে হারানোর ভয় সবারই, অগোচরে বিয়ে করে নেয় দুজন। কিন্তু সত্য কি কখনো চাপা থাকে? হুম। দাদুসহ গ্রামের ঠিক সবাই খবর পেয়েছিল। চৌধুরী বাড়ির প্রাঙ্গণে বড়সড় একটা বিচার সভা বসেছিল। দুজন একে অপরের ভালোবাসার কথা অনায়াসে স্বীকার করেছিল। দাদু পা অবধি ধরেছিল আয়রা চৌধুরী। সব দিক বিবেচনা করে ওদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আয়রা চৌধুরী নিজের বাড়ি গ্রাম দুটোই সারা জীবনের মতো ত্যাগ করেছিল, কিন্তু
সম্মান, দাদুর সম্মান ধূলিসাৎ হয়ে গেছিল। গ্রামের মানুষ দাদুকে দেখলেই থুতু ফেলতো, নাক ছিটকাতো। উনি সেই অপমান সহ্য করতে না পেরে জীবনে দ্বিতীয়বারের মতো পাপ করেন। আয়রা চৌধুরীর ঠিকানা জোগাড় করে ওনার সামনে সাফাতকে আগুনে পুড়িয়ে মারেন। আয়রা চৌধুরী প্রেগনেন্ট ছিলেন। ওনার সন্তান স্বেচ্ছায় মিসক্যারেজ করান। পরবর্তীতে আয়রা চৌধুরী ভালোবেসে বিয়ের প্রস্তাব দেন আব্রাহাম তালুকদার এবং বিয়েও করেন। দাদু আয়রা চৌধুরীকে জোরপূর্বক বিয়ে দিয়ে দেন। সেখান থেকে চৌধুরীদের পাপ শুরু। ক্রমশ পাপের বোঝা ভারী হতে থাকে। আয়রা চৌধুরী নিজের মনে জেদ থাকে চৌধুরীদের সবার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ওনার ধারণা উনি যখন নিজের ভালোবাসার মানুষকে পেয়েও পাননি তখন চৌধুরীরা কাউ তাদের ভালোবাসার মানুষকে পেতে দেবে না। সফল হন, শ্রেয়া চৌধুরীর সাথে মিলে বাবার ভালোবাসা কেড়ে নেন, আবার আরিশার ভুলভাল বুঝিয়ে ভাইয়ার ভালোবাসা কেড়ে নিয়েছেন। যদিও এখন আরিশা নিজের ভুল বুঝতে পেরেছে, মেজো চাচ্চু আজাদ চৌধুরীর সাথেও জঘন্য খেলা খেলেছে আয়রা চৌধুরী, যার ফলস্বরূপ মেজো আম্মু চোখে আজও খারাপ। তিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা মেজো চাচ্চু। মেহরিমার রক্তাব্য চক্ষুজোড়া সাক্ষাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ড, সেই অনলেই যেই কেউ সহজেই ভস্ম হয়ে যাবে। দাঁতের দাঁত চেপে বারবার আওড়ায় মামুন তালুকদার, আয়রা চৌধুরী, শ্রেয়া চৌধুরী পেজ উল্টায়। তালুকদার এবং চৌধুরীদের শত্রুতা কিন্তু কয়েক যুগ ধরে চলছে। আমার দাদু মানুষটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়। মামুন তালুকদার বাবা আশরাফ তালুকদার আমার দাদু হান্নান চৌধুরীর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দাদুর সাথে শেয়ার করে দুজনে ব্যবসা ব্যবসা করতেন। সেই সময়ে দুজনে এত এত টাকা অট্টালিকা গড়েছেন। কিন্তু সমস্যা হচ্ছে আশরাফ তালুকদার ছিলেন একজন দেশদ্রোহী। মুক্তিযুদ্ধের সময় অবধি পশ্চিম পাকিস্তানকে সাহায্য করেছিলেন। দাদু ছিলেন মুক্তিযোদ্ধা। তফাৎ ঠিক এখানেই। এটা দাদু ব্যতীত কেউ জানতো না। দাদু প্রতারণা করেন আশরাফ তালুকদারের সাথে। হিংসার বশবর্তী হয়ে নাকি অন্য কোনো কারণে আমার জানা নেই। আশরাফ তালুকদার পালাতে যেয়ে পুলিশের গুলিতে নিহত হন। সেই শোক সইতে না পেরে মামুন তালুকদারের মা আত্মহত্যা করে মারা যান। পরে মামুন তালুকদার সবটা জানতে পেরে নিজেই তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বোকা শ্রেয়া চৌধুরীর সাথে ভাইয়ের সম্পর্ক গড়ে তোলেন। নিজের কার্যসিদ্ধি করতে ওনাকে ব্যবহার করে, অথচ তার তিল পরিমাণও বুঝতে পারেননি বোকা শ্রেয়া চৌধুরী। বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবশেষে আব্রাহাম তালুকদারের সাথে আয়রা চৌধুরী বিয়ে দিয়ে নিজের পাকাপোক্ত একটা অবস্থান তৈরি করেন চৌধুরী পরিবারে। আর আগে থেকে তো তা একটা ভালো সম্পর্ক ছিল। সবাই ব্রেন ওয়াশ করে নিজের মতো পরিচালনা করতে থাকেন মামুন তালুকদার। মেহেরিমা থামে, তীব্র মাথা ব্যথা হচ্ছে। যত সামনে এগোচ্ছে চারদিক থেকে রহস্য জেঁকে ধরেছে। পাপের বোঝা বাড়ছে সকলের। কেউ ভালো না, গোড়া থেকেই তো পাপ। তাহলে বীজ কিভাবে ভালো হবে? পোকায় খাওয়া ঘুণে ধরা হবে। পরবর্তী পেজে খুলে চোখ বোলায় শ্রেয়া চৌধুরী। নামটার সাথে আমার জীবনের সবটুকু দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। আমি যখন সব সত্য জেনে শ্রেয়া চৌধুরীর মুখোমুখি হই, তখন আমার সামনে নতুন এক শ্রেয়া চৌধুরী দাঁড়িয়েছিল। আমার মা ঠিক সেদিনই মারা গেছে। বাবা তখন এমপি নির্বাচনে ভীষণ ব্যস্ত। জামিনী শেষে প্রহরে বাসায় আসতেন, আবার সকাল সকালে বেরিয়ে পড়তেন। ভাইয়া নিজেও বাবার সঙ্গে থাকতো সব সময়। আমার শক্তির সাথে শ্রেয়া চৌধুরী পারবেন না বিদায় ওনার লোক দিয়ে আমাকে একটা পরিত্যক্ত ঘরে বন্দি করে রেখেছিলেন দীর্ঘ 15 দিন। যেন আমি বাবা কিংবা বাইককে সত্য বলতে না পারি। অনেক পরে জেনেছিলাম ঘরটা আমাদের এইচ ভিলার পশ্চিম পাশে মাটির নিচে অবস্থিত। আমাকে 2 দিন পরে এক গ্লাস পানি দেওয়া হয়েছিল। কখনো শুনেছিস কাউকে তার নিজের পি রক্ত খেতে? আমি খেয়েছি। বেঁচে থাকার গাড়িতে আমি পি রক্ত পর্যন্ত খেয়েছিলাম। তবে ওই স্বচ্ছ পানিটুকু না পেলে আমি বোধহয় সত্যিই মারা যেতাম। ভাবাবাইয়ের উনি বলেছিলেন আমি নাকি ট্যুরে গেছি ফ্রেন্ডদের সাথে। সত্যিই আমি ট্যুরে গেছিলাম, জাহান্নাম ভ্রমণ করে এসেছিলাম। আমাকে নিয়ম করে 3 বেলা শারীরিক নির্যাতন করতো, ড্রাগস দেওয়া হতো এবং সবটা ওনার সম্মুখে। আমার শরীরের আঘাতের চেয়েও বুকের বেশি আঘাত অনুভব হতো আয়নাবেলা। কয়েকদিন আগেও যে নারী আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন, বুকে আগলে রেখেছেন, যাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসেবে মেনে নিয়ে এসেছি, তার এই রূপ মেনে নেওয়া আমার জন্য সহজ ছিল না।
রডের প্রকাণ্ড আঘাতে ২ দিনের মাথায় আমার বাম হাতটা ভেঙে গেছিল, অথচ সে হাত নিয়ে আমি মুক্তি পেয়েছিলাম তার ১৩ দিন পর। আমার ট্রিটমেন্ট ছিল না, ছিল শুধু শরীরের বিষিয়ে দেওয়ার মতো বিদঘুটে যন্ত্রণা। আমাকে ভয় দেখানো, মুখ বন্ধ করানোর জন্য উনি আমাকে রেপ কেসে ফাঁসাতে অবধি চেয়েছিলেন। শেষ পর্যন্ত আমি হার মেনে নিয়েছিলাম। নিজের রক্তাক্ত নিস্তেজ হয়ে আসা শরীর, বিষের মতো যন্ত্রণায় পিষ্টে হওয়া হাত নিয়ে পরাজয় স্বীকার করে নিজেকে মুক্ত করেছিলাম। বাবাকে জানিয়েছিলাম ট্যুরে যে অ্যাক্সিডেন্টের কবলে পড়েছি। বাবা বিশ্বাস করবে না করেও বিশ্বাস করেছিল আমার বানোয়াট মিথ্যাটা, কারণ তখন চারিদিক থেকে বাবার শত্রুরা মুখিয়েছিল। আমাকে বাইরে যেতে এক প্রকার নিষেধাজ্ঞা জারি করা হলো। আমিও নিশ্চুপে মেনে নিলাম সবটা। এমনিতেও নিজেকে সামলিয়ে উঠতে সময়ের প্রয়োজন ছিল। টোটালি ঘরবন্দি করে ফেলি নিজেকে। মাস কাটতেই নিজের মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। মন মস্তিষ্ক সবসময় বিক্ষিপ্ত হয়ে থাকতো, প্রচণ্ড মাথা ব্যথা সহ ঘুম হতো না একদম। মানুষের সঙ্গ ভালো লাগতো না, ভালো লাগতো কেবলমাত্র তাজা রক্ত আর ড্রাগস। আমি নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালাতাম, কিন্তু পারিনি আমি। শেষমেশ আমি হেরেছি, নিজের কাছে হেরে গেছি। পরবর্তীতে ভাইয়ার থেকে আনন্দপুরের সকল ডিটেলস কালেক্ট করলাম। ভাইয়ের প্রথম নাকচ করে দিলেও পরে সবটা বলেছিলাম। অনেক ভেবে হাতটা কোনো রকমে ঠিক হতে কাউকে না জানিয়ে এক প্রকার পালিয়ে আনন্দপুরে প্রথমবারের মতো নিজের পদযুগল রেখেছিলাম। আমার পদচারণে প্রাণ ফিরে পেয়েছিল চৌধুরী বাড়ির সর্বক্ষণ। উৎসবে মেতে উঠেছিল সকালে। ঠিক এখান থেকে ভদ্রসভ্য হৃদিত চৌধুরীর দানবীয় পশুতে পরিণত হয়েছিল। আটকাতে পারিনি নিজেকে আমি। আমি না আর লিখতে পারছি না অ্যানাবেলা। আমার হাত কাঁপছে, বুক কাঁপছে, অধৈর্যরা কাঁপছে। আমার খুব কান্না পাচ্ছে। তুই আমার কাছে থাকলে তোর বুকে কি আমার একটু জায়গা হতো? মন খুলে কাঁদতে দিতিস? অনেকগুলো বছর হলো আমি কাঁদি না। কান্নার বুকে জমে জমে কষ্ট স্তূপ গড়েছে। আমি খুব অসহায় অ্যানাবেলা। আমি আমার নিজের ভাগ্যের কাছে অসহায়। আমার আমিটা নিজের কাছে বড় অসহায়। তুইও কি কাঁদছিস অ্যানাবেলা? কাঁদে না সোনা। সামনে আরও বীভৎস লোমহর্ষ হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হবে। মেহেরিমা ডুকরে কেঁদে ওঠে, পাগলের মতো কাঁদে। ওই মানুষটা জীবনে এত কষ্ট, অথচ মেহেরিমা একটু বুঝলো না, উপলব্ধি করলো না, উল্টো দোষারোপ করলো সবসময়। মেহেরিমা কান্নার শব্দে অবনিশেষ পর্যন্ত পৌঁছায়। উনি ছলছল আঁখি দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হৃদিতের কেউ নেই, সবাই থেকেও ছেলেটার এই জগৎ সংসারে একা। হৃদির তোকে খুব প্রয়োজন নীলাক্ষী। ওর মতো তোকে কেউ কখনো ভালোবাসতে পারবে না রে। তাই তো হৃদিতের অতীত না জেনেই বোকার মতো তোর মা এই সিদ্ধান্ত নিয়েছে। একটু স্বার্থপর হয়েছে। ওই পরিবার তোকে জুড়ে দিয়েছে, ব্যক্তিগত আক্রোশ কিংবা দাবার ঘুঁটি হিসেবে নয়। তবুও ক্ষমা করিস আমাকে। মেহেরিমার ডায়েরিটা বুকের মধ্যেখানে জড়িয়ে নিস্তেজ হয়ে আসা শরীরখানা বিছানায় এলিয়ে দেয়। গুনগুনিয়ে কাঁদছে মেয়েটা। নিকষ বিভাবরীর নিস্তব্ধতায় সে শব্দ ভয়ঙ্কর সুর তুলেছে। মনে হচ্ছে কোনো অশরীরই নিজের সবটা বিসর্জন দিয়ে কাঁদছে। ইতিমধ্যে হৃদিত কয়েকবার কল দিয়েছে। মেহেরিমা সেদিকে কোনো খেয়াল নেই। ফোনটা যে কোথায় পড়ে আছে তা জানা নেই। মেয়েটার জগৎ ছেড়ে বহুদূরে বিরাজ করছে। মস্তিষ্কে উকিঝুঁকি দেয় সহস্র প্রশ্নের জলাট। তবে কি হৃদিত পাপের সূচনা এখান থেকে? ছেলেটা কি খুব বড় পাপের সাথে যুক্ত হয়ে গেছিল? স্বেচ্ছায় পাপ করেছে নাকি বাধ্য হয়ে? শ্রেয়া চৌধুরী মা হিসেবে জঘন্য একজন নারী। এমন মা কারো না হোক, নিজের ছেলেকে হিংস্র বানিয়েছেন তিনি। মেহেরিমা কাঁদতে কাঁদতে হিসিয়ে ওঠে। আমার পরীর বাবাকে পাপের দিকে ঠেলে দিয়েছে ওই অসুস্থ মস্তিষ্কে শ্রেয়া চৌধুরী। এটা পর্ব ৩৯-এর শেষ অংশ। আমাদের জীবনের সূচনা এতটা আনন্দমুখর রঙিন কেন হয় রে অ্যানাবেলা? যদি সমাপ্তিতে এত যাতনা থাকবে? আমি নিজ চোখে আমাদের শেষটা দেখতে পাচ্ছি। আমার সমাপ্তিতে তোর জীবনের সবটুকু প্রাপ্তি অ্যানাবেলা। কথাগুলো পড়তে মেহেরিমার শরীরে প্রতিটা শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে যায়। মেয়েটা নিশ্চল মস্তিষ্কে থ মেরে বসে রয়। অকস্মাৎ বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে অন্তরাত্মা। বিদ্যুৎ লুকোচুরি খেলতে মাঠে নামে। মেহেরিমা জানালা বেদ করে বাইরে প্রকৃতিতে নজর রাখে। অম্বর ফুঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে,
কিছুক্ষণ আগেও না স্বচ্ছ ছিল, পরক্ষণই নিজের ভাবনায় নিজেই হেসে দেয়। কয়েক ঘন্টা ব্যবধানে মেহরিমার জীবনেও কত পরিবর্তন ঘটে গেছে, কত কিছু জানতে পেরেছে। মন কুঠুরি বিষাদের দখলে, তাহলে অম্বরের পরিবর্তন। আর এমন কি, তীব্র তমস্যার মাঝেই মেহরিমা উঠে যে টেবিলে ঢয়ার হাতে একটা মোমবাতি ও লাইটার বের করে, অনুমান করে মোমবাতি জ্বালায়, ডায়েরিটা নিয়ে এসে টেবিলের উপর রাখে, জানালা বন্ধ করে না, জানালার খোলা রয়। তাটিয়ে গিয়ে ক্ষণে ক্ষণে প্রবেশ করে বৃষ্টির ঝাপটা, উরু প্রবঞ্চন এসে দুলিয়ে যায় মেহেরিমার খোলা কেশ। মেহেরিমা হাত খোপা করে ডায়েরিটা পেজ দিয়ে দৃষ্টি রাখে। আমি সেবার গ্রামে 15 দিন ছিলাম। এর পেছনে কেবলমাত্র একটাই উদ্দেশ্য ছিল, শেখ পরিবার খুঁজে বের করা। তন্মধ্যে অবনী শেখ খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। কোনো এক তপ্ত দুপুরে দেখা মিলিয়েছিল অবনী শেখ নামে দারুণ এক নারীর। মা স্কুল শেষ করে বাসায় ফিরছিল। তখন গরমের সময় ছিল। ওনার প্রতিটা পদচারণ আমাকে নার্ভাস অনুভব করছিল। আমি ওনাকে সেদিন সব বলতে চেয়েও বলতে পারিনি, অথচ চমৎকার মনের বিচক্ষণ মস্তিষ্কের মাঠে কি বুঝেছিল আমি কিছু লুকিয়েছি। পরদিন আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার স্কুলে। স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে মাকে সেদিন সব জানিয়েছিলাম। খুব কেঁদেছিলাম আমি। শ্রেয়া চৌধুরী হয়ে ক্ষমা চেয়েছিলাম। মজার বিষয় কি জানিস, মা আমাকে সেই দ্বিতীয় সাক্ষাতে বুকে জায়গা দিয়েছিলেন। আমি যেন নতুন মা পেয়েছিলাম। আমি মায়ের কাছে ঋণী। মা না থাকলে আমার কোনো অস্তিত্ব থাকতো না। শ্রেয়া চৌধুরীর প্রতিটা রূপ আমাকে মেরে দিত। মায়ের সাথে সেই থেকে পথ চলা আমার, তা আজ অবধি অটুট। আমি ঢাকায় ফিরতে শ্রেয়া চৌধুরীর অন্য রূপ দেখি। উনি অনুতপ্ত ছিলেন নিজের কাজের জন্য। আমাকে পুনরায় আগের মতো যত্ন করতে শুরু করলেন। ও হ্যাঁ, বাসায় সবাই জানতো আমি গ্রামে ছিলাম। মেজো চাচ্চু বাবাকে জানিয়েছে। শ্রেয়া চৌধুরী আমি মন থেকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছিলাম। মা তো তার আকুল অনুরোধ ফেলতে পারেনি, কিন্তু ওটা আমার জীবনের দ্বিতীয় ভুল ছিল। আমার খাবারে উনি ড্রাগস দিতেন। আমি 1 মাসেই পুরোপুরি ড্রাগস এডিক্টেড হয়ে যাই। রাত হলে মাথা কাজ করতো না। ছুটতাম বিভিন্ন বারে। সেখানে ড্রাগস মেলা বসতো। বাবা ভাইয়া তাদের ইলেকশন নিয়ে ব্যস্ত। ছেলে ভাই উচ্ছিন্নে যাক, তাতে তাদের কি? তাদের প্রয়োজন ক্ষমতা। জীবনের প্রথম খুন করেছিলাম নেশায় বুঁদ হয়েই। সিসিটিভি ফুটেজ ছিল ওই এরিয়ার। পরদিন আমাকে থানায় নিয়ে যাওয়া হয়। 4 দেয়ালের মাঝে বন্দি হয় 2-3 দিন। ঘন্টার মতো ছিলাম, 2-3 ঘন্টা মরেছিলাম। পরে বাবা ভাইয়া যেয়ে ছাড়িয়ে এনেছিল, কিন্তু এই নিয়ে বাবাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল সেই সময়। বিপক্ষ দল বড় সুযোগ পেয়েছিল বাবার বিরুদ্ধে। আমি কাকে খুন করেছিলাম জানিস? শ্রেয়া চৌধুরীর সো কল্ড গ্যাংয়ের বিপক্ষে থাকা কোনো এক শত্রুকে, যাকে আমি আমার জীবনে কখনো দু চোখে দেখিনি। উনি আমাকে ড্রাগস দিয়ে নিজেই বসিয়ে রাখতে চেয়েছিলেন, যেন আমি তাদের রাস্তার কাঁটাগুলো ছাড়তে পারি। এটা কিন্তু শ্রেয়া চৌধুরীর প্ল্যান নয়, সবটাই মামুন তালুকদারের ছেলে কৌশিক কৌশিক তালুকদারের প্ল্যান। এভাবে নিজের অজান্তে রাতের পর রাত আমি খুন করেছি। একটা সময় বাবা ভাইয়া অতিষ্ঠ হয়ে আমার পায়ে শিকল দিলেন। কতবার থানা বাড়ি করতে হয়েছে তাদের। বিরক্ত হওয়াটা স্বাভাবিক। আমাকে কেউ বুঝলো না, উল্টো আমাকেই দোষারোপ করতো। তোদের তাদের ধারণা তাদের ছেলে সঙ্গদোষে পথে গেছে, জানিস আনাবেলা? আমাকে নিজের হয়ে একটা কথা বলার সুযোগ পর্যন্ত কেউ দেয়নি। তাদের ভারসাম্য মধ্যে আমি নাকি ড্রাগস এডিক্টেড, নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছি। তাদের নিজের ব্যস্ততায় কখনো আমাকে ডক্টরের কাছে অবধি নিয়ে যায়নি। শ্রেয়া চৌধুরীর সব কথা তোতা পাখির মতো মুখস্থ আমার অন্ধকার রুমে বন্দি করে রেখেছিল দিনের পর দিন। কীভাবে যেন আমি রাত হলেই মুক্তি পেয়ে বারে চলে যেতাম। পেতাম না। শ্রেয়া চৌধুরী মুক্তি দিতেন আমাকে একজন মানসিক রোগী প্রমাণ করানোর সবটুকু প্রয়াস তিনি চালিয়েছেন। পরবর্তীতে আমার শারীরিক মানসিক অবস্থা ক্রমশ অবনতি দেখে রিহাবের সেন্টারে রেখে এসেছিল শ্রেয়া চৌধুরী, বাবা এবং ভাইয়া। রিহাব সেন্টারে রেখে আসার আগের দিন বাবা আমাকে খুব মেরেছিলেন। সে দাগ আমার পায়ে আজও জীবন্ত আনাবেলা। ওই পরিবারে আমার কোনো মূল্য ছিল না। আমি না থাকলেও ওদের কিছু যায় আসে না। এই কথাটা মস্তিষ্কে উপলব্ধি করতে একসময় আমি পুরোপুরি চুপ হয়ে যাই।
নিজের দিক থেকে বোঝানোর সবটুকু চেষ্টা ছেড়ে দিয়েছিলাম। ছোট্ট একটা জীবনে কোনো না কোনোভাবে ঠিক কেটে যাবে। হয়তো আর ৫টা মানুষের মতো স্বাভাবিক বেঁচে থাকা হবে না, তাই তো এটুকুই। রিহ্যাবে ছিলাম ৩ মাস। ওরা আমাকে খুব কষ্ট দিত অ্যানাবেলা। ওদের নিয়ম খুব কঠোর ছিল। প্রতিটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি, চোখে পানি ঝরিয়েছি। কিন্তু রিহাব সেন্টারে আমাকে নতুন জীবন দিয়েছিল। ওখান থেকে নতুনভাবে ফিরেছিলাম আমি। মস্তিষ্কে গেঁথে গিয়েছিল একটাই কথা, টাকার ক্ষমতা। টাকার পাহাড় আমাকে ঘুরতেই হবে। ক্ষমতার শীর্ষে আমাকে থাকতেই হবে। অ্যাট এনি কস্ট। ওই ভাবনার মাঝে আমাকে পাপের দিকে নিয়ে গেছে। ততদিনে ড্রাগস থেকে দূরে সরে এসেছিলাম আমি। পরিবার সবার সাথে বেরিয়ে যোজন যোজন দূরত্ব। ওদের ছায়া আমার কাছে বিষের মতো বিষাক্ত ছিল। রিহাব সেন্টার থেকে ফিরে গ্রামে গিয়েছিলাম। মায়ের কাছে ছুটেছিলাম। মায়ের একটু সান্নিধ্য পেতে আকুল হয়ে পড়েছিলাম। মা সবটা বলতে মা আমাকে জড়িয়ে খুব কেঁদেছিল অনাবেলা। মানুষটা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে সব সময়। ওইবার গ্রামে যেয়েই আটকেছিলাম এক পার্পল ফেরিতে। যখন জেনেছিলাম পার্পল ফেরি অবনী শেখের ছোট কন্যা, পিছু হটেছিলাম আমি। নিজের সাথে তাকে জড়ানোর অনাগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু পারিনি আমি। মস্তিষ্কের প্রতিটা নিউরন ছিল তার চলাচল। শহরে ফিরে এসে কলেজের ছাত্রলীগ ভাইয়ের সাথে আমার গভীর সখ্যতা গড়ে উঠল। আমি জীবনে খুনসহ অনেক পাপ করেছি এনাবেলা, কিন্তু কখনো কোনো নারীর সঙ্গ দিইনি। আবার বলছি, আমার জীবনে প্রথম নারী, প্রথম ভালোবাসা এবং প্রথম পোষ্য সবটাই তুই। ভাইয়েরা কত শত মেয়ে দেখেছিল রুম ডেটের জন্য, সব আমি প্রত্যাখ্যান করেছি। চোখ ধাঁধানো সুন্দরী ছিল তারা, তবুও কখনো ওদের প্রতি আমার কোনো আগ্রহ পাইনি। হয়তো বা মন মস্তিষ্কে সবটা জুড়েই তোর বিচরণ ছিল বলে। কিন্তু ভাইদের কাহিনী ঠিক শুনেছি। ওরা মশলা পিষিয়ে বলতো, আমরা মজা নিতাম, ব্যাস এটুকুই। কলেজ জীবনে শেষ পর্যন্ত ছাত্রলীগ দলের শীর্ষস্থানে ছিলাম আমি। সবার কত কত সম্মান পেতাম। সেই সম্মান ধরে রাখতেই পড়াশোনাতে মনোযোগী হলাম। টার্গেট একটাই, ঢাবি ছাত্রলীগের সভাপতি হওয়া। আমি আমার ইচ্ছা পূরণ করেছিলাম। ছাত্র ক্ষমতা যখন হাতের মুঠোয়, তখন জেগেছিল টাকার নেশা। যুক্ত হই বিভিন্ন কালোবাজারিতে। ১ বছরের মধ্যে ড্রাগস, অস্ত্রসহ নিষিদ্ধ ব্যবসায় শেষে আমার নাম থাকা শুরু করলো। কালো জগতে দেশ বিদেশ আমার নাম থাকা শুরু করলো। নিজের যথেষ্ট ডাকনামও ছিল, তাতে আমি ক্ষান্ত হইনি। আন্দোলনে নিজের দৃঢ় একটা জায়গা তৈরি করেছিলাম। সেখানে হৃদিত চৌধুরী নাম শুনলেই বড় বড় গ্যাংস্টাররা হাঁটু কাঁপত, অ্যান্ড এখনও কাঁপে। আমাকে কেউ কখনো সামনাসামনি দেখিনি, তবু তারা মনে ভয় পুষে আমাকে মান্য করে চলে। আমি ক্যালিফোর্নিয়া গেলেই শত শত নারী আমাকে ছুঁতে চাইতো। আমার সাথে একটা রাত উপভোগ করতে চাইতো সকলেই। দুর্ভাগ্যের ব্যাপার, তারা কখনোই এখনও চায়, কিন্তু আমি আমার অ্যানাবেলা ব্যতীত কোথাও আগ্রহ খুঁজে পাই না। আমার সবচেয়ে পছন্দের জিনিস ছিল রক্ত। রক্তের ঘ্রাণ না নিলে আমার ভালো লাগতো না, কোনো কাজে মন বসাতে পারতাম না। একসময় ঢাকায় বেশ কিছু দূরে জঙ্গলে গিয়ে একটা টর্চার সেল বানিয়েছিলাম। আমার বিপক্ষে কেউ গেলেই তার ঠাঁই হতো সেখানে, অ্যান্ড ওদের রক্ত আমি শাওয়ার নিতাম। নারী শরীরে আমার হাত দিইনি, তবে তাদের রক্ত শাওয়ার নিয়েছি। ওই রক্তের ঘ্রাণ আমাকে ভেতর থেকে শান্তি দিয়ে দিত। যখন লোকচক্ষুর অন্তরালে নিজের পাপের রাজ্য গুছিয়ে নিয়েছি, তখন বাবা ভাই আর শ্রেয়া চৌধুরী পাপের একাংশ জেনে আমার শরণাপন্ন হয়। শ্রেয়া চৌধুরীর সাথে তার দূরত্ব বাড়ালে উনি নিজেকে শুধরানোর ওয়াদা করেন। মিথ্যাবাদী নারী। আমার বাবা ভাইদের ফিরিয়ে দেয়নি, নিজের দলে রেখে তালুকদারদের বিরুদ্ধে ছক তৈরি করেন তিনি। নিজেদের জন্য নিজেরা মিলে সেইবার নিজের ব্যস্ততা ঠেলে ৩ বছর পর আবারও গ্রামে গিয়েছিলাম। মায়ের সাথে ফোন কলে সপ্তাহ ১ দিন কথা হতো। ওনা থেকে নিজের সবটা লুকিয়েছিলাম। কিন্তু ওইবারই তোকে পছন্দ করার কথাটা জানিয়েছিলাম মাকে। মা হেসে জিজ্ঞাসা করেছিল আমাকে, আমার পেশা কী? আমি বলেছিলাম, দয়ালের তৈরি এক অকেজো পদার্থ, যার কেবলমাত্র একটাই পরিচয়, ছাত্রলীগ সভাপতি। মা প্রত্যুত্তরে ছোট্ট করে বলেছিল, ওই পরিচয় ছেড়ে পথের ফকির হয়ে এসো, নীলাক্ষীকে পেয়ে যাবে। ওই কথায় আমি আবারও পিছু টান দিয়েছিলাম। আমার রক্তে হিমোগ্লোবিনের ন্যায় বয়ে চলেছে রাজনীতি। তাছাড়া আমার পক্ষ সম্ভব ছিল না। কিন্তু তুই ঠিক আমার প্রেমে পড়লি। এটাই বোধহয় সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল।
তোর চোখে নিজের প্রতি ভালোবাসা দেখে আমি যেন উন্মাদ হয়ে গেছিলাম। দিনরাত ভুলে আমি তোর নামই জপতে শুরু করলাম। সেবারে আমাদের প্ল্যান সবটা মাকে জানাই আমি। উনি প্রথম থেকেই ছিলেন আমার পাশে, আমার সাথে। প্রতিশোধ নেওয়ার সুযোগ উনি হাতছাড়া করলেন না। কৌশিককে সেদিন কেউ আঘাত করেনি আনাবেলা। মামুন তালুকদার নিজের লোক দিয়ে ওই কাজ করান, কৌশিককে সরিয়ে দেন। নাটক করে ছেলের মৃত্যুর শুধুমাত্র ভাইকে ফাঁসাতে। এতদিন সবটাই আমাদের প্ল্যান অনুযায়ী হয়ে আসছে আনাবেলা। সবাই কৌশিককে দেশে আনার জন্য। সেবার আমি মাস্টার শেষ করে ছাত্রলীগ সভাপতি পদ থেকে পদত্যাগ করে গ্রামে গেলাম। মাকে জানিয়েছিলাম সবটা। মা মুচকি হেসেছিল। তারপর তোর সাথে ঘটে যাওয়া ওই নির্মম ঘটনার পথে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা একে অপর সাথে জড়িয়ে পড়ি। মাকে আমি কখনোই বলিনি আমার পাপের একটা রাজ্য আছে। বলতে পারিনি আমি। তোকে ভালোবেসে আমি আন্ডারওয়ার থেকে ধীরে ধীরে নিজের নাম সরিয়েছি। যদিও পুরোপুরি দূরে চলে আসা সম্ভব নয়। বাকিগুলো ছাড়তে আমার সহস্র চেষ্টা করেছি, কিন্তু ছাড়তে পারিনি আনাবেলা। আমি ভালো হতে চাইছি। বাবা আমাকে চারিদিক থেকে আঁকড়ে ধরে। এই পৃথিবী হৃদিতের ভালো হওয়ার সুযোগ দেয় না। আমার রক্ত ভালো না অ্যানাবেলা। আমার শরীরে প্রবাহিত প্রতারক, নিকৃষ্ট, ক্ষমতালোভী, বিকৃত মস্তিষ্কের অমানুষের রক্ত, তাজা লাল রক্ত আমার খুব ভালো লাগে অ্যানাবেলা। এই জন্য আমি নিজের ট্রিটমেন্ট করিয়েছি, কিন্তু ফলস্বরূপ কিছুই পাইনি আমি। আমাকে কেউ ভালো করতে পারেনি। আমি ভালো হতে চাই। তুই আমাকে ভালো হতে সাহায্য করবি অ্যানাবেলা? আজ তো নিজের পাপের খাতা খুলে দিলাম তোর নিকট। আমাকে সাহায্য কর অ্যানাবেলা। আমি তোকে ঠকিয়েছি, ঠকিয়ে পৃথিবী ছাড়তে চাই না। শেষের লাইনগুলোতে যেন ছোট্ট একটা বাচ্চার অনুরোধ করেছে। এক পলক কয়েক পৃষ্ঠা পড়ে থামে মেহেরিমা, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে পড়ার উপক্রম। প্রতিটা নিউরন যেন তড়িঘড়ি যন্ত্রণা প্রবাহিত হচ্ছে। সহসা মনটা কেবল তিক্ত অনুভূতিতেই ছেয়ে যায়। ঘৃণা করতে মন সায় দিচ্ছে না, আবার ভালোবাসা যেন ফিকে হয়ে আসছে। মেহেরিমার মস্তিষ্ক বলছে মানুষটাকে পরিবেশ পরিবার খারাপ বানিয়েছে। অপরদিকে মন বলছে মিহু, তোকে ভালোবেসেও তোর মানুষটা ঠিক হতে পারতো, কিন্তু কেন হয়নি? নিজেকে কেন শুধরায়নি? সত্যিই চেষ্টা করেছে? কতটুকু করেছে? সত্যি কি ভালো হওয়ার সুযোগ পায়নি? মেহরিমা নিজের সাহায্য করলেও কি ভালো হয়ে যাবে? মস্তিষ্কে জুড়ে শত শত প্রশ্নের জটলা বেঁধে মেহরিমা কিছুক্ষণ থমকে বসে রয়। সময় নিয়ে মন স্থির করে ডায়েরিতে নজর রাখে। বাবা কোনো অপারেশন হয়েছিল না মেহরিমা। ডক্টরগুলো আয়রা চৌধুরী থেকে টাকা খেয়ে বাবার অপারেশন না করে শুধুমাত্র বুকটা কেটে সেলাই করে দিয়েছিল। ইভেন ট্রিটমেন্ট অবধি ভুল দেওয়া হয়। বাবাকে প্ল্যান অনুযায়ী মেরে ফেলা হয়েছে। ওনার খুনি পরোক্ষভাবে আয়রা চৌধুরী এবং আব্রাহাম তালুকদার। আমি মেরে দিয়েছি টাকালোভী ওই জানোয়ারগুলোকে। ওই জন্যই তোর কাছে আমি কৈফিয়ত দেব না। মাধবী খুনি এমিলিয়া অ্যান্ড অলিভিয়া। ওই দিন ওই গাড়িতে ওরা দুজন ছিল এবং প্ল্যান কৌশিক তালুকদারের। অলিভিয়াকে আমি মেরেছি, এটা তুই জানিস, কিন্তু এমিলিয়া? ওকে তাইফ মেরেছে, জায়ান নয়। সহযোগিতা করেছে মা এবং অমিত সাহা। সিসিটিভি ফুটেজ অফ হওয়া পরে কাহিনী পাল্টেছে। সিসিটিভি ভিডিও কাটসাট করা হয়েছে। মাধবীর কবরে রাখা মাথা রেখেছিল তাইফ। ওই ট্রাক ড্রাইভারটাও তাকে ওই ট্রাক ড্রাইভারটাকেও তাইফ মেরেছে। আমার ভাই তার বুকে চেপে রাখা দীর্ঘদিনের প্রতিশোধ নিয়েছে। আর এমিলিয়ার বডিটা কেটে টুকরো টুকরো করে চৌধুরী বাড়ির পেছনে কুকুরে ফেলে দিয়েছি পুকুরে। এতদিনে মাছের পেটে যেয়ে হজম হয়ে গেছে। মা কিন্তু সেই কিশোরী বয়সে এক পশুর প্রাণ নিয়েছিল। শেখের নামমাত্র হাজব্যান্ড আয়মান চৌধুরী এক পশুর বন্ধু, যে মায়ের স্তম্ভহানি করতে চেয়েছিল। মা শুধু একজন নারী নয় অ্যানাবেলা, মা দুর্বার তেজস্বী স্ফুলিঙ্গ। আমি মনে করি প্রতিটা মা মায়ের মতো হওয়া উচিত। আর কি জানতে চাস জান? সবটা তো জানিয়ে দিলাম আজ। তোকে কিছু বলি না বলে কত শত অভিমান তোর। তোর এখন অভিমান কমেছে নাকি আরও বেড়েছে অ্যানাবেলা? ও হ্যাঁ, বাগানবাড়িতে তোকে আমার হিংস্র রূপ দেখিয়েছিল জায়ান। সবটা তালুকদারের কথা মতোই। পরবর্তীতে কৌশিক একটা ডিল জায়ানের একটু ভুলের জন্য ক্যান্সেল হওয়ার ওর বোনকে কৌশিক নিজের লোক দিয়ে কিডন্যাপ করে গণরেপ করিয়েছে, নির্যাতন করে মেরেছে। জায়ানের হয়ে তাদের শাস্তি আমি দিয়েছি। তাই তো জায়ান আমার পক্ষে কাজ করছে।
ইভেন জায়ান নিজে আমাকে মাধবীর খনিকে ধরতে সহযোগিতা করেছে। আমার জন্মদাত্রী মা, যদিও এই শব্দটা ওনার জন্য নয়, উনি একজন সাইকোপ্যাথ নারী। শ্রেয়া চৌধুরী একজন মানসিকভাবে অসুস্থ মানুষ, ঠিক তোর পরীর বাবার মতোই। সে একমাত্র তার ভালোবাসা আরেক চৌধুরী ব্যতীত আর কিছুই দেখে না এই ইহজগতে। তাই তো ওনাকে সহজেই নিজেদের কার্যসিদ্ধিতে ব্যবহার করতে পারে ওই পশুগুলো। আমার অ্যানাবেলা, তুই এই মুহূর্তে আমাকে খুব ঘৃণা করছিস, তাই না? তোর নেত্রযোগে এক আকাশ ছোঁয়া ঘৃণা শুধুমাত্র তোর পরীর বাবার জন্য দৃশ্যমান। তোকে নাকি মা সবসময় সত্যর পথে চলার শিক্ষা দিয়েছে, পাপসহ পাপীকে নির্মূল করতে শিখিয়েছে। পারবি আমাকে মেরে দিতে? হাত কাঁপবে না তোর? বুক ব্যথা হবে না? আমার পাপ কি খুব বেশি আনাবেলা? আমি যে এই পাপ নিয়ে তোর সাথে যুগ যুগ ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু লোকমুখে প্রচলিত পাপ তার বাপকেও ছাড়ে না। আমার পরিণতিও হয়তো এমনই হবে। আমাদের শেষটা কি একটু সুন্দর হতে পারতো না আনাবেলা? তোকে কি অতি সাধারণ কোনো এক হৃদিত ভালোবাসতে পারতো না? সে কেবলমাত্র হৃদিতের হতো, কোনো হৃদিত চৌধুরীর নয়। এ নামের প্রতি এক পৃথিবী সম ঘৃণা আমার। হৃদিত চৌধুরী কি কোনো এক অবনী শেখের গর্ভে থেকে জন্মগ্রহণ করতে পারতো না? হৃদিত চৌধুরী কি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেঁচে উঠতে পারতো না? হৃদিত চৌধুরী তো কখনো এত এত টাকা ক্ষমতা চেয়েছিল না। তাহলে সৃষ্টিকর্তা হৃদিত চৌধুরীকে এত বিলাসবহুল পরিবারে কেন পাঠালো, যেখানে কোথাও এক চিলতে মানসিক শান্তি নেই? আমি ভালো নেই আনাবেলা। আমি যখন এই জগতের মার পেজে ভীষণ ক্লান্ত। আচ্ছা আনাবেলা, একজন পাপীকে সঙ্গ দিয়ে তার পাপিষ্ঠানারী হলে পৃথিবীর নিয়ম কি খুব বেশি পরিবর্তন হবে? দিনের প্রভাকর কি রাতে উদয় হবে? রাতের চন্দ্রিমা কি ঘৃণায় মুখ লুকাবে মেঘেদের আড়ালে? শহরের রাস্তায় রাস্তায় কি কারফিউ জারি হবে? জলনিধির সুবিশাল অম্বরের পরিবর্তনে কি অগ্নিপ্রবাহ হবে? সত্যিই কি এত এত পরিবর্তন হবে? তাই যদি না হয়, আমার হয়ে থেকে যা নায়নাবেলা। তোর হাতে মুক্তি পেতে আমি প্রস্তুত। তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না। মহিমার মুখে মাহিরার মুখে বাবা ডাক শোনা হবে না। আরিফ চৌধুরীর থেকে একজন ভালো বাবা হওয়ার ইচ্ছা পুষি মন গহীনে সেই কিশোর জীবন থেকে, কিন্তু প্রকৃতি বোধহয় সেই সুযোগটুকু আমাকে দিবে না। হৃদিতরা চাইলেও ভালো হতে পারে না, সেই সুযোগ তাদের দেওয়া হয় না। শেষবারের মতো এই অপবিত্র মুখে তোকে ভালোবাসার কথা বলছি, রেগে যাস না কেমন? আমার জীবনে এত এত পাপের মাঝে একটা মাত্রই পূর্ণ হচ্ছে তোকে ভালোবাসা। আমার এই মিথ্যার জীবনে একমাত্র সত্য তুই আনাবেলা। আমার এই অপ্রাপ্তিময় জীবনের একমাত্র প্রাপ্তি শুধুমাত্র তুই মাহিরা। ভালোবাসি আমার লিটল কিটি, আমার সানশাইন, আমার অ্যাঞ্জেলা, আমার বাটারফ্লাই, আমার অ্যানাবেলা। সর্বোপরি ভালোবাসি আমার মাহিরার মাম্মাকে। একটা গান গাইতে খুব মন চাইছে অ্যানাবেলা। জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আর কোনো ইচ্ছা অবর্ণ না রাখাই শ্রেয়, গেয়েই ফেলি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটের কেবল হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা হা হা। ঘরে বসে সারা দুনিয়া থেকে যোগাযোগ আজ হাতের মুঠোতে। খুঁজে গেছে দেশকালের সীমানার গণ্ডি। আহা হা হা। ভেবে দেখেছ কি, তারারাও যত আলোক বর্ষ দূরে, তারারাও দূরে, তুমি আর আমি যাই ক্রমশ সরে সরে। মেহেরিমা ডুকরে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে চেয়ার থেকে ফ্লোরে আছড়ে পড়ে। মাথার চুল খামছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদে। বায়ানে বাতায়নের গ্রিলের ফাঁক দিয়ে সীমানা ঝাপটা এসে মোমবাতি আবছা আলো নিভিয়ে দেয়। নিগড় তমিষে মোড়ানো ঘরের পরিবেশ সময়ের সাথে পাল্লা দিয়ে মেহরিমার কান্নার বেগ বাড়ে। বাইরে বৃষ্টি পড়ার শব্দে আছে মেয়েটার কান্না, করুণ সুর মিলেমিশে বড় হৃদয় বিদারক শোনায়। কাঁদতে কাঁদতে মেহরিমা আহাজারি করে, আল্লাহ, আমাকে এই কেমন জীবন দিলে? এ কেমন দোটানায় ফেললে আমায়? নিজে হাতে নিজের ভালোবাসাকে কিভাবে শেষ করব আমি? ওনাকে পাপী কেন বানালে? উনি শুধুমাত্র হৃদিত হয়ে কেন আসলো না আমার জীবনে? ওনাকে এত সুন্দর জীবন কেন দিলে না? এই সর্বহারা মানুষটার উপর সবাই এত নির্দয় কেন হলো আল্লাহ? ওনাকে কেউ কেন বুঝলো না?
আমার জীবনে কি প্রাপ্তি বলতে কিছুই রবে না? আমার ছোট্ট পরীর জন্য কি আমি কিছুই করতে পারবো না? নিষ্পাপ পরীকে তুমি এ কোন পরিবারে পাঠালে? পরী হৃদিত চৌধুরীর মতো জীবনে কেন দিলে আল্লাহ? আমার মেয়েটাকে এত নিষ্পাপ নির্দোষ। আমার মেয়েটা তো নিষ্পাপ নির্দোষ। দরজার সামনে অন্ধকারের মেঝে দাঁড়ানো অভিষেক মেয়ের হৃদয় বিদারক কান্না নীরবে চোখের পানি ফেলছেন। কিছু গল্পের শেষে কখনোই সুখকর হয় না, আমরা চাইলেও হয় না। অগ্নির দুর্বার ঝড়ের সব ধ্বংস হয়ে যায়। আচ্ছা, সবার শেষটা সুন্দর কেন হয় না? হৃদয়ব্যাধি কেন হয়? জীবনের শেষটা প্রাপ্তিতে মোড়ানো হলে খুব কি ক্ষতি হতো? তৎক্ষণাৎ আকাশ বাতাস ফুঁড়ে উত্তর ভেসে আসে, সব প্রাপ্তিতে ভালোবাসা থাকে না। কিছু সময় অপ্রাপ্তিতে অগাধ ভালোবাসার সমাহার থাকে। অভিষেক স্নিগ্ধ বদনে মৃদু হাসলেন। পরপরই চোখ মুছে নিজের ঘরের দিকে ছুটলেন। ছোট্ট পরী একা আছে, যদিও ঘরে বেশ পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। মেহরিমাকে একা ছেড়ে দিলেন। কিছু কিছু সময় কান্নারও হৃদগহীনে যন্ত্রণা লাঘব করে। সম্পূর্ণ না পারলেও কিছুটা কমাতে পারে। মেয়েটার মন খুলে কাঁদুক, তাতে যদি একটু কষ্ট কমে ক্ষতি কী? তারপরও তার জিনিস সে এসে বুঝে নিক। তারপরে যার জিনিস সে এসে বুঝে নিক।